গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমরা আজকে আপনাদের পড়ে শোনাবো আমাদের এক নিয়মিত শ্রোতার লেখা গল্প শেষ দেখা। গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন প্রদীপ কুমার রায়। সকাল 8টার সময় হঠাৎ দীপকের ফোন। স্বপন, অরিজিৎ আর নেই, শেষ রাতে চলে গেছে। ঘটনাটা অপ্রত্যাশিত ছিল না, কারণ কয়েকদিন আগেই ডাক্তাররা বলেই দিয়েছিল আর দিন সাতেকের বেশি টানা যাবে না। ডাক্তাররা অবশ্য অনেকদিনই টেনে দিয়েছিল, তবে সেটা তো আর বিনা পয়সায় হয় না। ভাগ্যিস আইবিপিতে অফিসার গ্রেডে কাজ করত, আর অফিসারদের জন্যই আইবিপির রাজকীয় পোস্ট রিটায়ারমেন্ট মেডিকেল বেনিফিট ছিল। তাই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অরিজিৎ রাজকীয় রোগ ক্যান্সারের সাথে লড়তে পেরেছিল অনেক দিন। অরিজিতের প্রোস্টেট ক্যান্সার হয়েছিল, ধরা পড়েছিল প্রায় বছর 3 আগে। খবর পেয়েছিল স্বপন প্রায় তখনই, যারা ওর সাথে যোগাযোগ রাখত তাদের মাধ্যমে। শেষ দিকে অরিজিতের সাথে স্বপনের যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। অরিজিৎ সবার সাথে মেপে মেপেই যোগাযোগ রাখত। দরকার ছাড়া শুধু বন্ধু বলে নিছক আড্ডা মারার বালাই ছিল না। মাঝে দেখা হয়েছে কয়েকবার কোনো পুরনো বন্ধুর ছেলে মেয়ের বিয়েতে বা নাতি নাতনির অন্নপ্রাশন জাতীয় অনুষ্ঠানে, কিন্তু কোথায় যেন একটা অলঙ্ঘনীয় দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। উপর উপর দু একটা হালকা ধরনের কথা ছাড়া তেমন কোনো কথা হতো না। অরিজিৎ কখনো থাকতো না বেশি সময় এই সমস্ত অনুষ্ঠানে। কয়েকদিন আগে একবার অরিজিৎ ফোন করেছিল মালবিকা মারা যাবার পর। মালবিকাদের বাড়িতে যেতে চেয়েছিল, একা যেতে দ্বিধা লাগছিল, তাই স্বপন আর তার স্ত্রী শান্তনাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল। মালবিকা ওর পুরনো প্রেমিকা, মালদার বিষ্ণুব্রত ভট্টাচার্যের কন্যা। শেষ পর্যন্ত ওর সাথে বিয়ে হয়নি অরিজিতের। বিষ্ণুবাবু কোনোদিনই চাননি, কিন্তু সেটা কারণ নয়। মালদা থেকে অরিজিতের ফিরে আসার পর ওদের মধ্যে ঠিক কি ঘটেছিল স্বপনের জানা নেই। অরিজিতের বক্তব্য, ওর বোম্বে থেকে ফিরে এসে প্রগতিশীল বইয়ের দোকান খুলে সাধারণ জীবন গ্রহণ করাটাকে মালবিকা মেনে নিতে পারেনি। স্বপন যতদূর জানে, দীর্ঘদিন ওর সাথে অরিজিতের দেখা সাক্ষাৎ ছিল না। মালবিকারও ক্যান্সার হয়েছিল, কিন্তু মালবিকা মারা যাওয়ার পর তার বৃদ্ধা মাকে কোন সান্ত্বনা দিতে চেয়েছিল অরিজিৎ কে জানে। শেষ পর্যন্ত অবশ্য অরিজিৎ যায়নি, বলেছিল শরীর খারাপ লাগছে। ওরও তো তখন ক্যান্সার জাঁকিয়ে বসেছে। প্রোস্টেট অপারেশনের পর যখন ক্যান্সার ধরা পড়ল, তখন নার্সিং হোমে একবার দেখা করে এসেছিল স্বপন, তুষারের সাথে গিয়ে। মাঝখানে যাব যাব করেও যাওয়া আর হয়ে ওঠেনি। তাল একবার কেটে গেলে টান আর থাকে না। তবু কয়েকদিন আগে ডাক্তার জবাব দিয়ে গেছে জানার পর সুধীরের সাথে আরেকবার গিয়েছিল। যাওয়ার পথে আয়ুষকেও তুলে নিয়ে গিয়েছিল। একটা অদ্ভুত কথা হঠাৎ স্বপনের মনে এসে গেল। প্রথমবার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ার পর যখন দেখা করতে গিয়েছিল, তখন অরিজিৎ বলেছিল, আমার তো হলো, এবার কার পালা। আর শেষবার ডাক্তারেরা জবাব দেওয়ার পর যখন গিয়েছিল, তখন অরিজিৎ বেশটা সময় আচ্ছন্ন অবস্থায় ছিল। মাঝখানে একবার উঠে বসে স্বপনকে দেখে জিজ্ঞেস করল, সিগারেট আছে? না বলাতে কেমন হতাশ হয়ে পড়ল, ছটফট করতে লাগলো। বিবি বোঝাতে চেষ্টা করলো, কিন্তু কে কার কথা শুনে। একটা দুটো কথা যা বলল তা বেশিরভাগ সুধীরকেই লক্ষ্য করে। মাঝখানে একবার শুধু স্বপনের দিকে তাকিয়ে বিবিকে বলল, ওর তো আমার আগে যাওয়ার কথা। স্বপন অরিজিতের চাইতে বছর 3 বড়। ও বিএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং করতে এসেছিল। অরিজিতের কথাগুলো মোটেই ভালো লাগেনি স্বপনের, ভালো লাগার কথাও নয়। দীপক বলল ওর ছেলে ইংল্যান্ড থেকে ওই দিনই এসে যাবে। অরিজিতের বোনকে দীপক বিয়ে করেছে। দীপক একদিকে অরিজিতের বন্ধু, অন্যদিকে ভগ্নিপতি। অরিজিতের অসুখে দীপক যতটা পেরেছে করেছে। নিয়মিত দেখে যাওয়া, বারে বারে কেমো দেওয়ার জন্য নার্সিংহোমে ভর্তি করা, দরকার মতো সবই করেছে। মাঝখানে স্বপনের যতবার দীপকের সাথে দেখা হয়েছে, অরিজিতের খবর পেয়েছে ওর কাছ থেকেই। দীপক জানালো মেয়ের আমেরিকা থেকে আসতে আসতে পরের দিন দুপুর গড়িয়ে যাবে, কাজেই ওই সময় পর্যন্ত দেহ P7 রাখা হবে। স্বপনের কিছুই ভালো লাগছিল না। বিরাট কিছু ধাক্কা খেয়েছে তা অবশ্য নয়, যে কোনো দিন এই খবরটা আসতে পারে সকলেই জানত। সখ্যতা তো উবে গিয়েছিল বহুদিন আগেই, কিন্তু একদিন তো ছিল অভিন্ন হৃদয় বন্ধু।
সেটা কি ভোলা যায়? মনে পড়ে বন্ধুত্ব যেভাবে শুরু হলো তার কথা, আর গ্রামে যাওয়ার কথা। থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে ওঠার পরীক্ষার ফল বেরিয়ে গেছে। যোধপুর পার্কের লেকের পাশে স্বপন, বিমল, দেবেন, কুনাল আর কয়েকজন যারা একসাথে পরীক্ষার আগে পড়াশোনা করত, তারা বসে আছে সন্ধ্যাবেলা। পাশে আরেকটা গ্রুপ, একজন বেটে মতো কেউ টান টান হয়ে শুয়ে আছে, অন্যরা ভাঙা ভাঙা কথায় কি বোঝাচ্ছে তাকে। শুয়ে থাকা ছেলেটার গলার স্বর চিনতে পারল স্বপন, স্টুডেন্টস ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিজিৎ। স্বপন আর অরিজিৎ একই ক্লাসে পড়ে, কিন্তু তখন পর্যন্ত গভীর কোনো সম্পর্ক ছিল না। কি হলো অরিজিৎ? স্বপন সামনে এসে জিজ্ঞেস করল। কি আর হবে, এই সেমিস্টারের 12টা আর আগের সেমিস্টারের একটা, সব মিলিয়ে 13টা সাবজেক্টে ফেল। এই বছর ইয়ার লস। কেন, সাপ্লিমেন্টারি পরীক্ষা তো আছে, দেখ না কতগুলো ক্লিয়ার করা যায়, মাঝখানে তো সময় আছে। অসম্ভব, অরিজিৎ বলে। স্বপনের মাথায় যেন জেদ চেপে গেল। ছেলেটাকে দেখেছে স্বপন জানপ্রাণ দিয়ে স্টুডেন্ট ইউনিয়নের জন্য খাটতে। সময় তখন উত্তাল, নকশাল বাড়ির ঘটনা ঘটে গেছে, তার আগে খাদ্য আন্দোলন। দিকে দিকে প্রতিবাদের ঝড় দানা বাঁধছে। দেশে বিদেশে ছাত্ররা আন্দোলন সংগঠিত করছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, জাতি বৈষম্য ও ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে। আমেরিকায় চলছে সিভিল রাইটস মুভমেন্ট। ফ্রান্সের সরবন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জনসাধারণের অন্যান্য অংশ যোগদান করে সারা ফ্রান্সকে প্রায় অচল করে দিয়েছে। দেশীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কনভেনশন, কলকাতার বাইরেও বিভিন্ন প্রদেশে, সেখান থেকেও ডাক আসে। ইউনিয়নের সেক্রেটারি তেজেশ, সৌম্য দর্শন, স্বল্পভাষী, ছেলে হিসেবে সকলের প্রিয়, কিন্তু বলতে গেলে সেক্রেটারির সব কাজ করতে হয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকেই। পড়াশোনা করবে কখন? স্বপন বলে উঠল, আমি দেখব পাশ করো কিনা। স্বপনের তো এখন কোনো কাজ নেই, ওর সব সাবজেক্ট ক্লিয়ার। তুমি শুধু আমি যেভাবে বলবো এই কয়দিন অক্ষরে অক্ষরে তা পালন করবে। মেনেছিল অরিজিৎ। অরিজিতের কসবার ফ্ল্যাট আর মেইন হোস্টেলে অরূপের ঘর। দিন রাত্রি এক করে স্বপনের অরিজিৎ একসাথে। মূল পরীক্ষায় যেগুলো এসে গেছে সেগুলো বাদ দিয়ে সম্ভাব্য প্রশ্ন বেছে নিয়ে স্বপন বুঝিয়ে দেয়, আর অরিজিৎ সেটা তৈরি করে। ছাত্র হিসেবে অরিজিৎ তো খারাপ নয়, ফল হলো অপ্রত্যাশিত। একটা বিষয় ছাড়া সব বিষয়ে পাশ করে গেল। 3টে সাপ্লি নিয়ে ইয়ার প্রমোশন হতো। বন্ধুত্বের সেই শুরু। সেই বন্ধুত্ব ক্রমে ক্রমে গভীর হলো। শুরু হলো একসাথে পথ চলা। অরিজিতের ছিল অসাধারণ রাজনীতির জ্ঞান আর বক্তৃতা দেওয়ার এবং সংগঠন গড়ার ক্ষমতা। বয়সে 3 বছর বড় হওয়া সত্ত্বেও স্বপন হয়ে গেল ওর বিশেষ অনুরক্ত ভক্ত। অরিজিতের সাথে বন্ধুত্ব হওয়ার আগে থেকেই স্বপন ছাত্র সংগঠন পিএসসিসির সদস্য। পিএসসিসিও তৈরি হয়েছিল নকশালবাড়ির রাজনীতির অনুপ্রেরণায়। নকশালবাড়ির পথ অনুসরণ করে তৈরি হয়েছে তখন একাধিক গ্রুপ। বিপ্লবের রূপরেখা এবং কর্মপন্থা নির্ধারণে চলছে তত্ত্বগত আলোচনা এবং সংগঠন তৈরি করার চেষ্টা। নিয়মিত স্টাডি ক্লাস ও রাজনৈতিক আলোচনা চলত দক্ষিণ কলকাতার শ্রমিক, যুবক এবং বস্তিবাসীদের মধ্যে কাজ করা। কাকা বা অসীম চ্যাটার্জির নেতৃত্বে থাকা প্রেসিডেন্সি কলেজের প্রেসিডেন্সি কনসিলারেশনের সমস্ত ডাকেও সাড়া দেয়া। পিএসসিসিতে স্বপন অবশ্য প্রথম গিয়েছিল এক ক্লাসে পড়া কুনালের হাত ধরে। অরিজিতের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে পিএসসিসির সমস্ত কর্মসূচিতে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিতে থাকল এবং অরিজিতের অত্যন্ত আস্থাভাজন হিসেবে স্বপন জায়গা পেয়ে গেল পিএসসিসির কোর কমিটিতে। তবে প্রকাশ্য ছাত্র ফ্রন্টের নেপথ্যেই থেকে গিয়েছিল তার ভূমিকা। ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। চারু মজুমদারের ডাকে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ছাত্ররা। প্রেসিডেন্সি কনসিলারেশনের ছেলেরা কাজ শুরু করেছে ডেবরা, গোপীবল্লভপুরে। একসময় পিএসসিসিও সিদ্ধান্ত নিল গ্রামে ক্যাডার পাঠানোর। ফোর্থ ইয়ারের ক্লাস শেষ হয়ে গিয়েছে, সেশনাল জমা দেওয়া শুধু বাকি। এই অবস্থাতেই স্বপন ঠিক করে ফেলল পড়াশোনা ছেড়ে গ্রামে চলে যাবে। অরিজিৎ ঠিক করেছে আর পড়াশোনা করবে না, তবে ওকে তো সংগঠনের কাজে গ্রাম শহর করতেই হবে। ঠিক হলো স্বপনই প্রথম পাকাপাকিভাবে গ্রামে চলে যাবে। স্বপনের পরিষ্কার মনে আছে সেই দিনটার কথা। সরিন বোসের সাথে মিটিং। শিয়ালদা রেলওয়ে স্টেশন কম্পাউন্ডের মধ্যে মাত্র 3টে কোয়ার্টার্স ছিল। তার একটাই স্বপনরা থাকতো স্বপনের বাবার রেলে কাজ করার সুবাদে। এরিয়াটা রেল পুলিশের অধীনে। ওটাই নিরাপদ মনে করে
ওখানেই ব্যবস্থা হয়েছিল মিটিংয়ের। সৌরিন বোসের সাথে মিটিং। নকশালবাড়ির কৃষক আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। চারু মজুমদারের বলতে গেলে ডান হাত। তার সাথে সামনাসামনি বসে কথা বলবে, স্বপন রোমাঞ্চিত। সেই মিটিংয়ে সবকিছু আলোচনা করে গ্রামে যাওয়ার প্রয়োজনীয়তা বুঝিয়ে সৌরিন বোস যখন বললেন, তোমাদের মধ্য থেকে এখনই গ্রামে যেতে কে কে রাজি? প্রথম হাতটা স্বপনই তুলেছিল। ওই গ্রামে গিয়েছিল প্রথম। স্বপনের মনে ব্যথাটা আবার চাড়া দিয়ে উঠল। কই, এই কথাটা অরিজিৎ তোর বইতে লেখেইনি। অরিজিৎ একটা বই লিখেছিল যাদবপুরের বিপ্লবী আন্দোলনের একটি দলিল হিসেবে, পদাতিকের পদচিহ্ন। প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে। সেখানেও লিখেছিল যে পিএসসিসি থেকে প্রথম গ্রামে গিয়েছিল ৩ জন। প্রথম যখন গ্রামে গিয়েছিল স্বপন ও অরিজিৎ, এই দুজনেই গিয়েছিল অরিজিতের কন্ট্রাক্টে মালদায়। স্বপন থেকে গিয়েছিল, অরিজিৎ ফিরে এসেছিল। এ তো ২ জন হল। তৃতীয় জন কে স্বপন বুঝতে পারেনি। অরিজিৎ, দীপক আর স্বপন পরের জীবনে হরিহরাত্মা হলেও সেই সময় দীপকের গ্রামে যাওয়ার প্রশ্নই ওঠেনি। ওর তখন 5th ইয়ার। ও যেতে চেয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছিল মাত্র কয়েক মাস, তুমি পরীক্ষা দেবে এবং পরে যাবে। মোবাইলটা বেজে উঠল। তুষার ফোন করেছে। কি খবরটা পেয়েছিস? পেয়েছি, দীপক ফোন করেছিল, বলল স্বপন। কাল যাচ্ছিস? যাব তো নিশ্চয়ই, একসময় অভিন্ন হৃদয় বন্ধুই তো ছিল। কিন্তু তোদের সম্বন্ধে অমন কথা লিখল কি করে? পার্টির সাথে মতান্তর জানিয়ে ও যেদিন ফিরে আসে সেদিন নাকি তোরা ওকে শেল্টার দিসনি, বলেছিলি স্টেশনে বসে থাকতে। ট্রেন ছিল রাত ৩টের সময়, ও তো ধরা পড়ে যেত। তুষার বলল, ডাহা মিথ্যে কথা, ওকে আমরা ফিরে আসতে বলিনি। আমরা পার্টিতে থাকলেও ওর নেতৃত্বে চিরকালই স্বাতন্ত্র্য রেখে কাজ করতাম। পিএসসিসি কোনোদিনই পুরোপুরি পার্টি লাইন মেনে কাজ করেনি। একটা গ্রুপ মানসিকতা চিরকালই কাজ করে গেছে। ওর চিরকালই প্রতিযোগিতা ছিল প্রেসিডেন্সি কনসলিডেশন অর্থাৎ কাকার সাথে। তখনকার মতো আমরা মনে করেছিলাম আমরা এগোতে পারছি না, পুরোপুরি পার্টি লাইন মেনে চলেনি বলে। ও যখন বিরোধিতা করল, ফিরে যেতে চেয়েছিল, তখন আমরা ওকে বারণ করেছিলাম। বলেছিলাম এত বড় অঞ্চলে একটা দিক বেছে নিয়ে কাজ করতে ওর লাইন ধরে। বিপ্লব তো তখন এক্সপেরিমেন্টাল পর্যায়ে। শেষ পর্যন্ত যে লাইন সঠিক বলে প্রমাণিত হবে সেই পথে আমরা মেনে নেব। স্বপন উত্তর দিল, আমি তো তোদের সাথে যাইনি। ও ফিরে আসার পর আমিও তো ওকে বলেছিলাম আমার সাথে বাঁকুড়ায় যেতে। বিজয় তো ওখানে একবার গিয়েছিল আর তারপরই পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করার জন্য থেকে গিয়েছিল। বিরাট অঞ্চল ফাঁকা পড়েছিল, ও তো বাঁকুড়াতেও যেতে চায়নি। তুষার বলল, দেখ, ছেড়ে আসার দিন যে মিটিং এর কথা লিখেছে সেটা পুরোটাই অসত্য, পুরোপুরি বানিয়ে লেখা। মিটিংটা মোটেই মহানদার ধারের কোনো গ্রামে হয়নি, হয়েছিল মালদা টাউনের একটা ঘরে। বিজনদা ব্যবস্থা করে দিয়েছিল। ওরকম পাহারা টাহারার কথা ও যা লিখেছে সেরকম কোনো কিচ্ছু ছিল না। সে মিটিংয়ে মাত্র 5 জন ছিল, দীপক, আমি, বিমল, অরিজিৎ আর সুদীপ্ত। সুদীপ্ত আজ নেই, অরিজিৎ চলে গেল। দীপক আর বিমলকে জিজ্ঞেস করিস, যত কথাও লিখেছে সব পরে ভেবে ভেবে বানিয়ে বানিয়ে। স্বপন বলল, ও তো বলেছে ফিরে আসার পর পার্টি নাকি ওর নাম হিটলিস্টে রেখেছিল। তুষার বলে, আমার তো সেরকম কিছু জানা নেই। তা যদি হবে তবে আমরা কিভাবে ওকে প্রস্তাব দিয়েছিলাম আলাদা জায়গা ধরে কাজ করতে? কোনো শত্রুতামূলক সম্পর্ক আমরা তো ভাবিনি। স্বপন বলল, এই বইটা লেখার সময় আমার ড্রাফট কিছুটা দেখিয়েছিল। অনেক বিষয়ে আমি আপত্তি জানিয়েছিলাম, কিন্তু শোনেনি। তুষার জানালো, একটা ব্যাপার আমার মনে হয় জানিস, ও তো গ্রামে ছিল মাত্র 1.5 বছর। আমার মনে আছে আমি আরো 1969 সালের মার্চ মাসের গোড়ার দিকে প্রথম গ্রামে গিয়েছিলাম। ওর লেখা থেকেই তো বেরিয়ে এসেছে 1970 সালের অক্টোবর মাসেও ফিরে এসেছিল। ভালো করে বইটা পড়ে দেখিস, যেসব মহান আত্মত্যাগের গল্পগুলো তুলে ধরেছে, তিমির, সুদীপ্ত, মেইন হস্টেলের লড়াই, সেসব কিন্তু ওর ফিরে আসার পর। এমনভাবে লিখেছে যেন সেসব কর্মকাণ্ডের মধ্যে ও ছিল। ও তো তখন বোম্বেতে চাকরি করছে বা সিনেমা করছে। স্বপন বলল, দীর্ঘ 44 বছর নামী কোম্পানিতে চাকরি করে ছেলে মেয়েকে বিদেশে সেটেল করিয়ে এরপর মনে হয়েছে ও বিপ্লবের কত বড় হোতা ছিল তা প্রমাণ করতে হবে। তার জন্য বই লেখা, এবং সেটাও ইংরেজিতে, যাতে বিদেশে বিক্রি হয়। এইভাবে নিজের নাম অমর করে রাখার চেষ্টা। তুষার বলে,
আমরা পরে ফিরে এসেছি, কিন্তু পারিনি বলে মনে দুঃখ নিয়ে বেঁচে থেকেছি। চারু মজুমদারের লাইন ভুল হোক আর ঠিক হোক, বিপ্লবের তত্ত্ব তো ভুল নয়, এখনো তো অনেকেই লেগে আছে। চারু মজুমদার ভুল, আর আমি তখন বসে গিয়ে হঠাৎ 40 বছর পরে এসে বলছি এ কথা আমি প্রথম বলেছিলাম। এইভাবে মহান হওয়ার অপচেষ্টা আমরা কিন্তু করতে যাইনি, বরং লজ্জায় মাথা নিচু করে বলেছি আমরা পারিনি, তাই ফিরে এসেছি। স্বপন বলল, দীপককে তো ভিলেন বানিয়েই ছেড়েছে। ওকে ছোট করার জন্য সেই মিটিংয়ে দেখিয়েছে দীপক খাচ্ছে সিগারেট আর ও খাচ্ছে বিড়ি। ওর লেখা ভবিষ্যতে যদি বিপ্লবের ইতিহাসের একটা প্রামাণ্য লেখা বলে ধরা হয়, তাহলে ভাব ইতিহাসে তোদের স্থান কোথায়। তুষার বলল, ইতিহাসে স্থান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ও চারু মজুমদারকে কিভাবে তুলে ধরেছে খেয়াল করে দেখেছিস? কেরোসিন দিয়ে পিঁপড়ে মারা, কালী ঠাকুরের ছবি আর সত্যনারায়ণ সিং এর মুখ দিয়ে এক নার্সের সান্নিধ্য নিয়ে তির্যক মন্তব্য করা, এই কথাগুলো তো যতদিন একসাথে কাজ করেছি কোনোদিন বলেনি। এতদিন পর মনে হলো কোনো মতবাদের বিরুদ্ধতা থাকতে পারে, কিন্তু এখন এইভাবে মানুষটাকে প্রজেক্ট করাটাকে মোটেই ভালো লাগেনি আমার। স্বপন বলে, ও যেভাবে লিখেছে তাতে মনে হয় গোটা যাদবপুরের বিপ্লবী কর্মকাণ্ড ও একাই করেছে, আর বইটা তো ওর আত্মজীবনী। গোড়া থেকেই ও যে অনেক বড়, লেখাটা ছত্রে ছত্রে তারই প্রমাণ। রাজনীতি ছেড়ে দেওয়ার পর ওর জীবনের কাহিনীতে বিপ্লবের কোনো চিহ্ন আছে বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে ওর বইটার নাম হওয়া উচিত পলাতকের সাফাই বাণী। তুষার বলল, আরেকটা কথা বলি, বিমল তো ওর সাথেই ফিরে এসেছিল। বিমল যাকে বিয়ে করেছে সে কুন্তলাকেও কিভাবে দেখিয়েছে ওই সময়ের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মেয়েরা রাজনীতি করার সুযোগ নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র জুটিয়ে নিয়েছে। কুন্তলাও সেরকম মেয়েদের একজন, যাদের এইভাবে শ্রেণী উত্তরণ ঘটেছে। কি অপমান ভাব! আর তাছাড়া আমি ভালোভাবে জানি কুন্তলার বাবা ছিলেন একজন উকিল। ফিরে আসার পর আমি যখন ছোট একটা ব্যবসা শুরু করেছিলাম, একজনের সাথে তার পার্টনারশিপ ডিড তিনিই করে দিয়েছিলেন। স্বপন বলল, ওই সময় যারা বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিয়েছে তারা প্রাণ হাতে নিয়ে চলাফেরা করেছে। যে কোনো সময় মরতে পারে, ধরা পড়ে যেতে পারে। সুযোগ সন্ধানী হলে কেউ এরকম একজনের সাথে জীবনে জড়ায়? তুষার বলে, ওর বই নিয়ে আর অনেক কিছু বলা যায়, এবং সত্যি কথা বলতে গেলে চ্যাপ্টার ধরে ধরে সত্য মিথ্যা বলতে গেলে একটা বই হয়ে যাবে। কিন্তু অরিজিৎ মারা যাওয়ার পর এরকম কিছু লেখা কি শোভন হবে? আবার কিছু না বলাটা অন্যায়, কারণ এটা ইতিহাসের এক চূড়ান্ত বিকৃতিকে মেনে নেয়া। আপাতভাবে বইটার একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ আনন্দবাজারের মতো একটা পত্রিকায় একটা ভালো রিভিউ বেরিয়েছে, আর প্রকাশ হয়েছে এমন একজন কবির হাত দিয়ে যার একটা ডাকে আজ সারা বাংলার লোক ছুটে আসে। সত্যি কথা বলতে গেলে বইটা প্রকাশিত হয়েছে তো বেশ কয়েক মাস, কিন্তু একজন পুরনো বন্ধু আবার ক্যান্সার পেশেন্টের বিরুদ্ধে লিখলে লোকে কি বলবে, এই ভেবেই তো আর লেখা হয়ে ওঠেনি। স্বপন বলে ওঠে, তবে একটা কথা বলি, ও যেটা লিখেছে বিরাটনগর থেকে মাউসিং রচনাবলী, রেড বুক, পিকিং রিভিউ ইত্যাদি বইগুলো আনার সময় যখন আমরা দুজনে ধরা পড়ে গিয়েছিলাম, তখন ভালো হিন্দি বলতে পারি না বলে বইগুলোর দায়িত্ব একা নিজের কাঁধে নিয়ে আমাকে নিরাপদে বের করে দিয়েছিল। এটা সত্যি, এবং এই ব্যাপারটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তাহলে কাল কি করবি? যাবি না যাবি না? নিশ্চয়ই যাব। জীবনের একটা আমূল পরিবর্তন হয়ে গেল যার সাহচর্যে। জীবন খোঁজা, জীবন বোঝার পথে যে একটা বিশাল ভূমিকা পালন করেছে, তার শেষ দেখতে যাব না তা কি হতে পারে? স্বপন বলে ওঠে। পরের দিনের অফিসে যাবে না ঠিক করলো স্বপন। ভেবে দেখল শ্মশানে যাওয়া ধরলে প্রায় সারা দিনের ব্যাপার। মেয়ে এয়ারপোর্ট থেকে সোজা পিস আভেন হয়ে মরদেহ নিয়ে আসবে গাঙ্গুলি বাগানের বাড়িতে। সঙ্গে থাকবে অরিজিতের ছোট বোন খুকু ও তার স্বামী মলয়। শান্তনাও অরিজিতের মৃত্যুতে বিচলিত। ও যাবে বলল স্বপনের সাথে। ওদের সবার সাথে শান্তনা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল তখন। নিত্যব্রতবাবু ভাড়া থাকতেন শান্তনাদের বাড়িতেই। মালবিকাও আসত সেখানে। সেখানেই পরিচয় এবং বন্ধুত্ব। অরিজিতের সাথে এবং তার বন্ধু হিসেবে স্বপনের সাথে শান্তনার পরিচয় নিত্যব্রতবাবুর সূত্র ধরে। ওদের মাধ্যমেই ও যোগ দিয়েছিল পার্টির কাজকর্মে। অরিজিতের ফ্ল্যাট বাড়ির কাছে স্বপন ও শান্তনা পৌঁছে গেল 11টার মধ্যেই। রঞ্জন, দীপক, অমিত, দেবেন, অরূপ, সুধীর এবং আয়ুষ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। রঞ্জন মাঝে অনেকবারই ফোন করেছে, তুমি কোথায় বলে। তুষার এলো স্বপনের প্রায় সাথে সাথেই অঞ্জুকে সাথে নিয়ে। অরিজিতের বড় বোন এবং দীপকের স্ত্রী ক্রান্তি তো ছিলই। অরূপের স্ত্রী রুমা, দেবেনের স্ত্রী বীরজাও ছিল। ক্রান্তি, শান্তনা, রুমা, বীরজা ও অঞ্জু
একবার বিবির সাথে দেখা করে এসে দীপকের বড় গাড়িটাতে গিয়ে বসল। চেনাশোনার মধ্যে স্বপন 2 বছরের জুনিয়র শক্তিকে দেখতে পেল। ও রাজনীতিতে যোগ দিয়ে স্বপনদের মতোই কোর্স কমপ্লিট করেনি। বলতে গেলে ওই সময়কার সকলের সাথে ওর যোগাযোগ আছে। অরিজিতের বই লেখার সময় পুরনো সব তথ্য জোগানোর ব্যাপারে শক্তি অনেকটাই সাহায্য করেছে। অরিজিতের বেয়াই মশাই ছিলেন এবং ছিল বিবির দাদা এবং অন্য কয়েকজন আত্মীয় বন্ধু। অরিজিতের বেয়াই মশাই অরিজিতের লেখা বইটা নিয়ে কয়েকজনের সাথে দরাজ গলায় আলোচনা করছিলেন। কিছুক্ষণ পর অরিজিতের বিভিন্ন সময়ের লেখা বইগুলোর প্রকাশক 2-3টি সংস্থার কয়েকজন লোক এসে হাজির হলেন। মাঝখানে একবার স্বপন মাসিমার সাথে দেখা করে এলো। একসময় মাসিমার উপর কত অত্যাচার করেছে। স্বপনকে দেখে মাসিমা ওর হাতটাকে টেনে বুকের উপর চেপে ধরে বললেন, স্বপন, তুই এসেছিস, কি হলো বলতো? 2 চোখ দিয়ে ব্যথা ঠিকরে বেরোচ্ছে। স্বপনের বলার কিছুই নেই। অনেকক্ষণ বুকের উপর হাত বুলিয়ে একসময় স্বপন পালিয়ে বাঁচল। মুখে কোনো কথা সরছিল না। বাড়ি থেকে বেরোনোর সময় স্বপন ঠিক করতে পারছিল না কিছু ফুল নিয়ে যাবে কিনা। পরবর্তী জীবনে অরিজিতের কাজকর্মের কথা ভেবে কোনো ফুলমালা দিতে মন সরছিল না। কিন্তু একসময়ের বন্ধুত্বের এবং একটি মৃত্যুর প্রতি সম্মান দেখিয়ে ফুল দেয়া উচিত কিনা স্বপন বুঝতে পারছিল না। সান্ত্বনা বলল, দেখো অন্যরা কি করে, সেই অনুযায়ী যা করার করো। মরদেহে এলো প্রায় 2টো নাগাদ। শরীরটা একেবারে কুকড়ে ছোট হয়ে গেছে। অরিজিৎ এমনিতে একটু বেটেখাটো চেহারার ছিল, এখন কুকড়ে গিয়ে দেখাচ্ছে আরো ছোট। বিবি ভেতর থেকে বলল মৃতদেহটাকে একবার ফ্ল্যাটের ভেতর নিয়ে আসতে। সান্ত্বনা ইতিমধ্যে একবার কাছে এসে বলল, অনেকেই ফুল এনেছে। স্বপন এতক্ষণ দেখতে পায়নি, কারণ সকলে ফুলগুলোকে গাড়ির ভেতর রেখেছে। স্বপন তাকিয়ে দেখল ক্রান্তি তাদের গাড়ি থেকে কিছু রজনীগন্ধা ও একটা বড় মালা নিয়ে ফ্ল্যাটের দিকে এগোচ্ছে। কোনো কথা না বলে স্বপন গাড়ি নিয়ে ছুটল কাছাকাছি বাজার থেকে ফুল কিনতে, কিন্তু অত বেলায় সব দোকান বন্ধ। একটু দূরে বাঘাযতীন বাজার অনেক বড় বাজার, সেখানে পেতে পারে ভেবে স্বপন ছুটল সেখানে। পেয়েও গেল ফুল। কিছু রজনীগন্ধা ফুল কিনে গাড়িতে উঠতে যাচ্ছে, এর মধ্যে দেবেনের ফোন। তোকে না দেখে সান্ত্বনাকে জিজ্ঞেস করলাম তুই কোথায়, ও বলল তুই ফুল কিনতে গিয়েছিস। ফুল কিনতে হবে না, চলে আয়, ওরা ফুল দিতে দিচ্ছে না। স্বপনের তখন ফুল কেনা হয়ে গিয়েছে। ফুল নিয়ে স্বপন ফিরে এলো। গাড়ির মধ্যে ফুল রেখে নেমে এসে দেবেনকে জিজ্ঞেস করে দেবেন বলল ও এক তোড়া গোলাপ ফুল এনেছিল। ফ্ল্যাটের ভিতর অরিজিতের দেহ নিয়ে রাখার পর ও যখন ফুলটা দিতে গেছে তখন অরিজিতের ছেলে বলল, আপনারা কেউ ফুল দেবেন না, বাবা ফুল পছন্দ করতেন না। অরিজিৎ যে ফুল ভীষণ পছন্দ করত স্বপন জানত। অরিজিতের বোন ক্রান্তিকে ওরা ফুল দিতে দেয়নি। দেবেন শুধু বলল, আমি আমার আনা গোলাপের তোড়াটাকে সব দেহ নিয়ে যাওয়ার গাড়িটার একপাশে রেখে দিয়েছি। স্বপন তাকিয়ে দেখে সবাধারের কাচের বাক্সটার পাশে এক ফালি লম্বা চকচকে ক্ষেত্রটার উপর লাল টকটকে গোলাপ মুখ থুবড়ে পড়ে আছে। আশেপাশে আর কিছু নেই। একটু পরে অরিজিতের দেহটাকে বার করে নিয়ে এসে গাড়িতে রাখা হলো। পূর্ণ দৃষ্টিতে স্বপন একবার অরিজিৎকে দেখে নিল। যাক, সব শেষ। আর কিছুক্ষণ পরেই পুড়ে ছাই হয়ে যাবে দেহটা। অরিজিতের স্থান হবে শুধু স্মৃতিতে। স্বপনের বাড়ির কাছে বোড়ালের শ্মশানে নিয়ে যাবে মৃতদেহ। দীপক এসে হঠাৎ বলল, তোরা কি শ্মশানে যাবে ঠিক করেছিস? ওরা কিন্তু চায় না আমরা কেউ শ্মশানে যাই। আমি ক্রান্তিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তোরা যদি কেউ আমার সাথে যেতে চাস চলে আসতে পারিস। রঞ্জন আর আয়ুষ এগিয়ে গেল ওদের গাড়ির দিকে। দীপক তো ওদের আত্মীয়, অরিজিতের ভগ্নিপতি, ক্রান্তির বর। ওরা চায় না দীপক যাক। সান্ত্বনাকে স্বপন বলল, তুমি গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, মাঝখানে কোথাও ডাস্টবিনে ফুলগুলো ফেলে দিও। তুষার বেরিয়ে গেল ওর গাড়িতে। দেবেন যাচ্ছিল ভবানীপুরের দিকে, সুধীরও যাবে ওই দিকে। স্বপন দেবেনকে বলল, আমাকে একটু হাজরায় আমার অফিসের কাছে পৌঁছে দিবি? দেবেন বলল, উঠে আয়। সারা দিন ধরে স্বপনের গলা একটা কান্না দলা পাকিয়ে জমে থাকলো। বাড়ি ফেরার পর কলম সেটা গলগল করে উগড়ে দিল। চিতানল পুড়ল জীবন, ওরা দেখতে দিল না। ফুলের স্তবক নিয়ে গেলাম, পাশে রাখতে দিল না। জানি পরের জীবন ছাড়া ছাড়া বদলে গেল জীবনধারা। তবু মরণ যখন সামনে দাঁড়ায়, মনের বাঁধন সব খুলে যায়। স্মৃতি ঘিরে অতীত ঘোরে ত্যক্ত পথের মোড়ে মোড়ে।
আজ মনে পড়ে সোনার সেদিন, দিন বদলের স্বপ্নে ভরা, বিপদ এলে জীবন দিয়ে সাথে জীবন রক্ষা করা। হায় মৃত্যু আবার ফিরিয়ে আনে পুরনো সেই আবেগটাকে, বুঝবি কি যে ফিরা সরে পুরনো সেই বন্ধুটাকে। বন্ধুতালি ঝগড়া গালি যা হয়েছে থাকুক জমা, মিল অমিলের ঊর্ধ্বে উঠে অরিজিৎ তুই এখন ঘুমা। আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমরা আজকে পড়ছিলাম আমাদের একজন নিয়মিত শ্রোতা প্রদীপ কুমার রায়ের লেখা শেষ দেখা। আমরা নিয়মিতভাবে গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা কাইন্ডলি জানাবেন গল্পটা কেমন লাগলো, গল্প নিয়ে আপনাদের মতামত, গল্প পাঠ নিয়ে আপনাদের মতামত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদেরকে গল্প শুনিয়ে যেতে পারি। কোভিড-19 যে প্রকোপ আশেপাশে, সেখান থেকে বাঁচার জন্য আপনারা নিজেরা পরিচ্ছন্ন থাকবেন, সচেতন থাকবেন, আশেপাশের মানুষদেরকে সচেতন রাখবেন। আমি হোম কোয়ারেন্টাইনে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। টাটা।